হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12-এর সরলরেখার চ্যাপ্টার প্রবলেম সলভ করা কমপ্লিট করেছি। তো প্লেন চ্যাপ্টার প্রবলেম সলভ করছি। প্লেনের দুটো পার্ট আছে, 5A 5B। 5Bর সলিউশন চলছে। 5Bর আমরা এর আগের ক্লাসে সংক্ষিপ্ত 8 পর্যন্ত সলভ করেছি। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত 9 থেকে শুরু করব। ওকে, সমতল প্লেন ক্লাস 12 প্রশ্নমালা 5A 9 দাগ দেওয়া আছে। দেখো, এর আগের ক্লাসে 8 পর্যন্ত হয়েছিল। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। চ্যানেল প্লেলিস্টে গেলেই তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সাজানো আছে, তো সেখান থেকে তোমরা তার সলিউশন দেখতে পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, 9 দাগ থেকে। 9 দাগের প্রবলেমটা কি বলেছে দেখো। 9 দাগে বলে দেওয়া আছে, দেখাও যে ax প্লাস by প্লাস r ইজ ইকুয়াল টু 0, by plus cz plus p is equal to 0 এবং cz plus ax plus q is equal to 0 সমতল ত্রয় যথাক্রমে xy yz এবং zx সমতল তিনটির উপর লম্ব। তাহলে এই তিনটে সমতল বলে দিয়েছে, প্রদত্ত তিনটে সমতল বলে দিয়েছে এবং তিনটে সমতল কাদের উপর লম্ব সেটা দেখাতে বলেছে। প্রথম সমতলের সমীকরণ যেটা আছে ax plus by plus r সমতলের ক্ষেত্রে, ঠিক আছে, ax plus by plus r is equal to 0, তাহলে ax plus by plus r is equal to 0 সমতলের ক্ষেত্রে। এই সমতলের ক্ষেত্রে কি হবে দেখো, এই সমতলের ক্ষেত্রে সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ কি? এই সমতলের ক্ষেত্রে সমতলটির অভিলম্বের দিক অনুপাত সমূহ কত? a b 0। এখানে যেমন দেয়া আছে a b z নেই, সেই হিসাবে 0 হচ্ছে। এবার দেখো xy সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ কি হবে? xy সমতলের ক্ষেত্রে xy সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ কি হবে? দিক অনুপাত সমূহ হয়ে যাবে 0 0 1, ঠিক আছে। এবার দেখো, যদি আমরা এখানে লম্ব দেখাতে বলেছে, তাহলে লম্ব দেখালে আমরা অতএব এখানে কি হচ্ছে দেখো, এই যে দিক অনুপাত সমূহ যেটা পাচ্ছি পারস্পরিক গুণ করলে a ডট 0 প্লাস b ডট 0 প্লাস 0 ডট 1 ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এটা 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাই তো, যেহেতু 0 হচ্ছে আমরা এখান থেকে সহজে কি বলতে পারবো? সমতল দুটি পরস্পর লম্ব। অতএব সমতল দুটি পরস্পর লম্ব, খুব সহজেই বলতে পারলাম। দেখো, দিক অনুপাত সময়ের পারস্পরিক গুণফলটা 0 হচ্ছে। এবার দেখো পরবর্তী যে সমতল আছে by প্লাস cz প্লাস p, by প্লাস cz প্লাস p ইজ ইকুয়াল টু 0 সমতলের ক্ষেত্রে। এই সমতলের ক্ষেত্রে কি হবে? এই সমতলের ক্ষেত্রে by প্লাস cz প্লাস p সমতলের ক্ষেত্রে সমতলের অভিলম্বের এই সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ কি হচ্ছে? এখানে x নেই, তাহলে 0 b c হয়ে যাচ্ছে সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ। এটা কার সঙ্গে লম্ব বলেছে? এটা yz। তাহলে yz সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ yz তাহলে কত হবে? এটা 1 0 0। তাহলে এবার কি হচ্ছে দেখো, দিক অনুপাত সমূহের পারস্পরিক গুণফলটা কি আসছে? যদি 0 আসে আমরা লম্ব বলতে পারবো। তাহলে এখানে a নয় 0 আছে, 0 ডট 1 প্লাস b ডট 0 প্লাস c ডট 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0ই চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলবো? যে সমতল দুটি পরস্পর লম্ব, সহজেই বলতে পারছি। অতএব সমতল দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। এইটা আসছে দেখো।
এবার দেখো নেক্সট আর একটা সমতল বলে দিয়েছে, সিজেড প্লাস এক্স প্লাস কিউ, সেই সমতলটায় যাচ্ছি। সিজেড প্লাস এক্স, সিজেড প্লাস এক্স প্লাস কিউ, সিজেড প্লাস এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমতলের ক্ষেত্রে। এই সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ, এই সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ দেখো এখানে এ এ জিরো বি হয়ে যাবে, তাই তো, A0 B। আচ্ছা, আর জেড এক্স সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ কি হবে, এখানে জেড এক্স, তাই তো, জেড এক্স সমতলের অভিলম্বের দিক অনুপাত জেড এক্স, এইটা হয়ে যাবে 0 1 0। তাহলে এই যে দিক অনুপাত সমূহ পেয়ে যাচ্ছে, যে পারস্পরিক গুণফল করলে কি হবে, তাহলে a.0 প্লাস 0.1 প্লাস b.0 ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 আসছে, দেখো আসছে। অতএব এই সমতল দুটি, এইটা আর এইটা, অতএব সমতল দুটি পরস্পর লম্ব, এটা আসছে, দেখো ঠিক আছে, দেখে নাও। তাহলে 9 দাগেরটা এটা লম্ব দেখাতে বলেছে, কমপ্লিট হলো। নেক্সট দেখো 10 দাগে যাবো আমরা, দেখে নাও। যে কোনো প্রবলেম যেগুলো আমরা সলভ করছি, যে কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় বুঝিয়ে দেবো। নেক্সট দেখো, এটা 9 দাগের হয়ে গেল, 10 দাগ। 10 দাগ বলছে যে মূলবিন্দুগামী কোনো সমতল আরো 3টে বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী হলে প্রমাণ করতে বলেছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা দেখাতে বলেছে। তাহলে মূলবিন্দুগামী 0 0 0 বিন্দুগামী কোনো সমতল, 0 0 0 বিন্দুগামী কোনো সমতল, মূলবিন্দুগামী 0, মূলবিন্দু মানে 0 0 0, বিন্দুগামী কোনো সমতল 2 - x 2 2, 2 - x 2 2, 2 2 - y 2 এবং 2 2 2 - z, 2 2 2 - z। মূলবিন্দুগামী সমতলটি এত 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 এই 3টে বিন্দুগামী। ঠিক আছে, মূলবিন্দুগামী কোনো সমতল এই 3টে বিন্দু। তাহলে এবার আমরা দেখো একটা যদি সমতল আমরা জানি যে 3টে বিন্দু দিয়ে পাস করেছে, ধরো আমরা সেটা সমীকরণটা কিভাবে নির্ণয় করি, x - x1, y - y1, z - z1, এরপরে লিখি x2 - x1, y2 - y1, z2 - z1, একইভাবে x3 - x1, y3 - y1, z3 - z1 ইজ ইকুয়াল টু 0। তখন এই x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3 3টে বিন্দু জানা থাকলে তার সেই সমতলের সমীকরণ আমরা এইভাবে নির্ণয় করছি। এবার যদি 4টে বিন্দু হয়ে যায় তখন আমরা কি করব, তখন আমরা এই যে এই x y z আছে, এখানে আমরা x4 y4 z4 বসিয়ে দেবো, কারণ ওই 3টে বিন্দু দিয়ে সমতলটা নির্ণয় করলাম। সমতলটা নির্ণয় করে চতুর্থ বিন্দুটা ওখানে বসিয়ে দিচ্ছি বাম পক্ষে বসিয়ে দিয়ে যদি ডান পক্ষকে সিদ্ধ করে, ডান পক্ষের মানের সঙ্গে সিদ্ধ করে, বোথ সাইড ইকুয়াল হয়ে যায়, তাহলে ওই সমতল ওরা সিদ্ধ করলে তাহলে 4টে বিন্দু একই সমতলে আছে। তার মানে আমরা যেহেতু এখানে বলে দিচ্ছি অলরেডি 4টে বিন্দু একই সমতলে আছে, তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেই পারি। অতএব যেহেতু 4টে বিন্দু একই সমতলে আছে, অতএব এখানে যেহেতু 4টি বিন্দু, এই 4টি বিন্দু একই সমতলে অবস্থিত, যেহেতু 4টে বিন্দু একই সমতলে অবস্থিত, তাহলে কি হয়ে যাবে, 4টে বিন্দু যেহেতু একই সমতলে অবস্থিত, তাহলে এই যে 2 - x - 0
2 মাইনাস 0 2 মাইনাস 0, ঠিক আছে, সবগুলো থেকে x1 বিয়োগ করছি। আচ্ছা, এরপর আছে এই বিন্দুটা, এই দুটোর হলো এবার এই দুটো বিন্দু, তাহলে 2 মাইনাস 0 2 মাইনাস y মাইনাস 0 2 মাইনাস 0 2 মাইনাস 0 2 মাইনাস 0 2 মাইনাস z মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু সিম্পলিফাই করি, এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস এক্স 2 2, এইটা হয়ে যাচ্ছে 2 2 মাইনাস ওয়াই 2, এইটা 2 2 2 মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, বা 2 মাইনাস এক্স ইন্টু এখানে হয়ে যাবে 2 মাইনাস ওয়াই ইন্টু 2 মাইনাস এক্স 2 মাইনাস ওয়াই ইন্টু 2 মাইনাস জেড, হ্যাঁ, গুণ হলো মাইনাস 4 মাইনাস 2 ইন্টু এই দুটো 2 ইন্টু 2 মাইনাস জেড মাইনাস 4 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র, আচ্ছা, বিস্তৃতি করলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, বিস্তৃতি না করে আমরা আরেকটু এর উপর সূত্র প্রয়োগ করে দিই, সহজ হয়ে যাবে। এখানে কি করছি দেখো, বিস্তৃতি করলে অনেক বড় হয়ে যাচ্ছে ক্যালকুলেশনটা। এখানে যদি আমরা বিয়োগ করি, কি বিয়োগ করব, এইটা মাইনাস 2 এইটা মাইনাস 2, আচ্ছা, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2 আর c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3, এটা করছি। c1 dash is equal to c1 minus c2, c2 dash is equal to c2 minus c3, এইটা করলে কি হয়ে যাচ্ছে, এইটা করলে এইটা মাইনাস 2, তার মানে মাইনাস x থাকছে, এইটা মাইনাস 2 মাইনাস 2, এটা y হয়ে যাচ্ছে, এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 2 মাইনাস 2 0, এইটা মাইনাস এইটা, তার মানে মাইনাস y হয়ে যাচ্ছে, হ্যাঁ, c2 মাইনাস c3, আর এইটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 2, এটা z হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 2 2। মনে রাখবে ডিটারমিনেন্টে তিনটের ক্যালকুলেশন একসাথে করা যায় না, যে কোনো একটাকে ফিক্সড রাখতে হয়, ঠিক আছে। এইটা হলো হওয়ার পর এবার আমরা বিস্তৃতি করছি, অতএব মাইনাস এক্স ইন্টু, এবার বিস্তৃতি অনায়াসে করা যাবে, মাইনাস এক্স ইন্টু এখানে হয়ে যাচ্ছে মাইনাস 2y প্লাস মাইনাস 2y মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড। আচ্ছা, আমরা ওপরটা একটু মুছে দিচ্ছি, দেখো এখানে একটু মুছে দিলাম, মুছে দিয়ে ক্যালকুলেশনটা করছি সহজভাবে। এখানে হয়ে যাচ্ছে মাইনাস এক্স ইন্টু মাইনাস 2y মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড, হ্যাঁ, ওয়াই জেড, আর এইটা যেটা আসছে মাইনাস 2z। আচ্ছা, এটা 0 ইন্টু যে কোনো পদ 0 হয়ে যাবে, সেটা আমরা লিখছি না, এটা মাইনাস 0 ইন্টু যে কোনো পদ 0 হয়ে যাবে। আচ্ছা, বিস্তৃতির ক্ষেত্রে আমরা লিখেই দিচ্ছি কি হবে, 0 ইন্টু 2y মাইনাস ওয়াই জেড 2y মাইনাস ওয়াই জেড মাইনাস 0 প্লাস 2 ইন্টু ওয়াই জেড প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 আসছে। এবার দেখো এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলে 2xy, অতএব 2xy মাইনাস xyz প্লাস 2xz মাইনাস 0 প্লাস 2yz প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, অতএব 2xy প্লাস 2yz প্লাস 2zx ইজ ইকুয়াল টু xyz, ঠিক আছে। বোথ সাইড যদি আমরা কি আকারে দেখাতে বলেছে, 2/x 2/y 2/z, xyz দিয়ে আমরা উভয় দিকে ভাগ করব, 2yz টা আগে রাখছি, 2xz প্লাস 2xy বাই xyz ইজ ইকুয়াল টু xyz বাই xyz। এটা সেপারেটলি আমরা যদি ভাগ করে দিই কি হয়ে যাচ্ছে দেখো, অতএব 2yz বাই xyz প্লাস, এখানে একটা 2 ছিল, 2xz বাই xyz প্লাস 2xy বাই xyz ইজ ইকুয়াল টু 1। এখানে yz কাটছে, এখানে x z কাটছে, এখানে xy কেটে যাচ্ছে, অতএব 2/x প্লাস 2/y প্লাস 2/z ইজ ইকুয়াল টু 1, এটা দেখাতে বলেছে, ঠিক আছে। দেখো প্রমাণিত লিখে দিচ্ছি আমরা, ঠিক আছে।
দেখো 10-এর দাগের হয়ে গেল, নেক্সট আমরা 11-এর দাগের অঙ্ক শুরু করবো। 11 দাগের কি অঙ্ক বলেছে দেখো, 10-এর দাগের প্রমাণ হয়ে গেছে, এটাই দেখাতে বলেছে, ঠিক আছে। এবার আমরা যাবো 11-এর দাগে। 11 দাগ বলছে মনে করো একটি ভেক্টর এন অক্ষগুলির সঙ্গে সমান কোণ থিটা উৎপন্ন করে, সেখানে বলে দেওয়া আছে থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ভেক্টরটির মান 2√3 এটা বলে দেওয়া আছে। তাহলে 1 - 1 2 বিন্দুগামী এবং এন ভেক্টরের উপর লম্ব সমতলটির ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। এর অঙ্ক দেখো, তাহলে আমরা ধরছি এখানে ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ দুটোই নির্ণয় করতে বলেছে। ধরা যাক কোন একটা ভেক্টর এন ভেক্টর ধরে নিচ্ছি, এন ভেক্টরটি অক্ষগুলির সাথে থিটা কোণে নত, অক্ষগুলির সাথে এখানে যেটা বলে দিয়েছে, ধরি ভেক্টর এন অক্ষগুলির সঙ্গে থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই তো বলে দেওয়া আছে থিটা কোণে নত, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ভেক্টরটার মান যেহেতু বলে দিয়েছে 2√3, তাহলে n ভেক্টর ইজ ইকুয়াল টু 2√3, তাহলে হয়ে যাবে অতএব n ভেক্টর ইজ ইকুয়াল টু 2√3 ক্যাপ cos থিটা প্লাস j ক্যাপ cos থিটা প্লাস ক্যাপ cos থিটা, এটা ধরলাম, ঠিক আছে। তাহলে এগুলো যেহেতু ধরে নিচ্ছি, অতএব এখানে হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অতএব 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু 1/√3। যেহেতু থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট বলেছে, একটা কোণ করছে, তার মানে কোণটা পজিটিভ কোণ, তাহলে 90 ডিগ্রি যে ছোট সমস্ত কিছু মানই পজিটিভ হয়, ঠিক আছে। তাই এখানে প্লাস মাইনাস যেহেতু হয়, উভয় দিকে বর্গমূল করলে আমাদের পজিটিভটা গ্রাহ্য হলো। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে এন ভেক্টরটার মান কত হয়ে গেল, অতএব এন ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা মানটা বসিয়ে দেবো, অতএব এন ভেক্টর ইজ ইকুয়াল টু 2√3 i ক্যাপ বাই √3 বসিয়ে দিচ্ছে, j ক্যাপ বাই √3 প্লাস এটা k বাই √3, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 এটা i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, বাট ওটার সঙ্গে একবারে গুণও করে দেওয়া যেত। এবার যেহেতু এখানে বলে দিয়েছে যে কি বলেছে, এখানে বলেছে এন বিন্দুগামী এবং এন ভেক্টরের উপর লম্ব সমতলটির ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ, অতএব 1 - 1 2 বিন্দুগামী বলেছে, অতএব 1 - 1 2 বিন্দুগামী এবং এন ভেক্টরের উপর লম্ব সমতলের, অতএব 1 - 1 2 এত বিন্দুগামী এবং এন ভেক্টরের উপর লম্ব সমতলের ভেক্টর সমীকরণ হবে। ভেক্টর সমীকরণ কি হবে? ভেক্টর সমীকরণ হবে এন ভেক্টর ডট আর মান, যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করছি, এন ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস কি আছে, এন ভেক্টর ডট এটা হয়ে যাচ্ছে আর ভেক্টর মাইনাস এইটা কত বিন্দুগামী, এইটা, তাই তো। তার মানে হয়ে যাচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইটা আসবে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তখন এর মানটা কি হবে, এটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করে নিলে সেপারেটলি, তাহলে একবার আমরা এই যে এন এর মানটা বসিয়ে দিচ্ছি, এইখানটা একটু মুছে দিচ্ছি, দেখো এন এর মান আমাদের আছে, সেই মানটা আমরা পুট করব, এন এর মান হচ্ছে এইটা, অতএব আমরা লিখছি 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ 2k ক্যাপ, ঠিক আছে, এটা ডট আর ভেক্টর মাইনাস এইটা হয়ে যাচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ
প্লাস 2k ক্যাপ, হ্যাঁ, এইটা আসছে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে, অতএব আর ভেক্টর ডট এটা 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ ইজ ইকুয়াল টু 0 আসছে। অতএব এখান থেকে যদি ডট প্রোডাক্ট আমরা করে দিই, ডট প্রোডাক্ট করলে কি আসছে দেখো, 2টা যদি আমরা বাইরে রাখি ডট প্রোডাক্ট করে দিয়ে, বা এটা ডট প্রোডাক্ট করলে এটা আর ভেক্টর ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এখানে মান আসছে 2 মাইনাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, এখানে অনলি -4 আসছে, এটা ইজ ইকুয়াল টু 0 আসছে, বা 4টাকে আমরা ডান দিকেও নিয়ে চলে যেতে পারি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে ভেক্টর সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণ কি হবে? অতএব কার্তেশীয় ভেক্টর সমীকরণ এইটা হয়ে গেল। অতএব কার্তেশীয় সমীকরণ হবে বলে, কার্তেশীয় সমীকরণ মানে কি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু xi yj zk, এটা শুধু বসিয়ে দেবো। অতএব সমতলের কার্তেশীয় সমীকরণ হবে xi ক্যাপ yj ক্যাপ প্লাস zk ক্যাপ, এটা 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 এলো। এবার দেখো আমরা এর পরের লাইনে 4টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, এটা থেকে কি আসছে 2x প্লাস 2y ডট প্রোডাক্ট করলে প্লাস 2z ইজ ইকুয়াল টু 4। অতএব x 2 দিয়ে উভয় দিকে যদি ভাগ করি, x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, এইটা হয়ে যাচ্ছে কার্তেশীয় সমীকরণ। দেখো x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, এইটা কার্তেশীয় সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে ভেক্টর এবং কার্তেশীয় দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা হয়ে গেল ভেক্টর সমীকরণ, এইটা কার্তেশীয় সমীকরণ। দেখো 11 দাগের হয়ে গেল। নেক্সট আমরা যাবো 12 দাগে। দেখে নাও 12 দাগের প্রবলেম কি বলছে দেখো। ভারত দাগ বলছে যে মনে করো পি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে আলফা বিটা গামা বিন্দুগামী কোন সমতল তিনটি অক্ষকে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে এল এম ও এন বিন্দুতে ছেদ করে এবং ও মূলবিন্দু থেকে সমতলের ওপর ওপি লম্ব, ও মূলবিন্দু থেকে সমতলের ওপর ওপি লম্ব। প্রমাণ করতে বলছে এল এম এন ত্রিভুজের ক্ষেত্রফল r⁵/2 আলফা বিটা গামা, যেখানে ওপি মড অফ ওপি ইজ ইকুয়াল টু আর। তাহলে এখানে পি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে আলফা বিটা গামা, তাই তো, আর ও মূলবিন্দু। প্রদত্ত পি বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা গামা এবং ও মূলবিন্দু, মূলবিন্দু মানে তার স্থানাঙ্ক কত 0 0 0, তাই তো। তাহলে ওপি এর দিক অনুপাত কত, ওপি এর দিক অনুপাত সমূহ, অতএব ওপি এর দিক অনুপাত সমূহ আলফা -0 বিটা -0 গামা -0, এগুলো ওপি এর দিক অনুপাত। অর্থাৎ কত হচ্ছে 0 0, তার মানে ওই মানটাই আসবে, অর্থাৎ আলফা বিটা গামা। এবার দেখো এখানে প্রদত্ত আছে মড অফ ওপি ইজ ইকুয়াল টু, এখানে বলে দেওয়া আছে যেহেতু এখানে আছে এটা ওপি ইজ ইকুয়াল টু আর বলে দেওয়া আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব এটা স্কোয়ার করে দিলে যেহেতু ওপি এর দিক অনুপাত আমরা পেয়ে গেছি, তাহলে এখানে √, এইটার মান হয়ে যাবে √, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, এইটা। এবার দেখো এখানে বলে দিয়েছে আলফা বিটা গামা বিন্দুগামী এবং ওপি এর উপর লম্ব সমতলের সমীকরণ কত হবে। অতএব আলফা তার মানে এই বিন্দুগামী, আলফা বিটা গামা বিন্দুগামী এবং ওপি এর ওপর লম্ব সমতলের আলফা বিটা গামা বিন্দুগামী এবং ওপি এর উপর লম্ব সমতলের সমীকরণ কি হবে,
ওপি এর ওপি এর উপর লম্ব সমতলের সমীকরণের খুব সহজ ব্যাপার, সহজভাবে বেরিয়ে যাবে। এটা হবে আলফা ইন্টু এক্স মাইনাস আলফা, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। বিটা ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস গামা ইন্টু জেড মাইনাস গামা ইজ ইকুয়াল টু 0, এইটা হবে, তাই তো? তাহলে এবার যদি আমরা গুণটা করে নিই, গুণটা করে নিলে আমাদের সহজ যে ফর্মটা আসবে সেটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আলফা এক্স মাইনাস আলফা স্কোয়ার বিটা ওয়াই মাইনাস বিটা স্কোয়ার গামা জেড মাইনাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস গামা জেড ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে দেখো। তাহলে আমরা যদি থ্রিটাংশ আকারে এটাকে সাজাতে চাই তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে, এইটা মানে কত, আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস গামা জেড ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আর স্কোয়ার হয়ে যাবে, এই যে এখান থেকে নিলাম রুট ওভার অফ এইটা সমান আর ছিল, তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করলে আর স্কোয়ার হয়ে যাচ্ছে। থ্রিটাংশ আকারে যদি সাজাই আলফা বাই আর স্কোয়ার বাই আলফা হয়ে যাবে, এই এক্স বাই আর স্কোয়ার বাই আলফা প্লাস ওয়াই বাই আর স্কোয়ার বাই বিটা প্লাস জেড বাই আর স্কোয়ার বাই গামা, একটা স্টেপ জাম দিলাম আমরা, ঠিক আছে? কারণ এটা প্রথমে ভাগ করে দিলে এইটা বাই আলফা আর স্কোয়ার হয়, এবার এই আলফাটাকে যদি নিচে নিয়ে যাই, এইটা উল্টে এই ভাগ থেকে যদি গুণে নিয়ে যাই আলফা বাই আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে ম্যাচ করে যাচ্ছে দেখো, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা চিত্র একটা অঙ্কন করি, এইরকম হলে মনে করো এরকম একটা চিত্র দেখ, এইরকম একটা, মোটামুটি এটা ইকুয়াল হবে যদি ও হয়। আচ্ছা, এইটা যে আমরা এখান থেকে যে এল এম এন বলে দিয়েছে, দেখো তোমাদের অঙ্কে যে বলে দিয়েছে এল এম এন, আমরা সেই এল এম এন বিন্দু স্থানাঙ্ক নেব। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা এল, এটা এম, এটা এন, এটা স্থানাঙ্ক কত হবে, আর স্কোয়ার বাই আলফা 0 0, এন এর স্থানাঙ্ক কত হবে 0, আর স্কোয়ার বাই বিটা 0, আর এটা 0 0 আর স্কোয়ার বাই গামা। দেখো এটা কমপ্লিট হলো। এই চিত্র যদি এরকম হয়, তাহলে এল এম এন আর এটা ও স্থানাঙ্ক পেয়ে গেলাম। দেখো যদি এরকম চিত্র হয় তাহলে এল এম এন বিন্দু স্থানাঙ্ক কত, আমরা এবার একটু মুছে দিচ্ছি দেখো এখানটা। অতএব এল এম এবং এন বিন্দু স্থানাঙ্ক, অতএব এল এম এর বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে আর স্কোয়ার বাই আলফা 0 0, 0, 0 এবং 0 0 আর স্কোয়ার বাই গামা, এগুলো হয়ে যাচ্ছে এল এম এন বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো এই যে ওএল আছে, ওএল এর দিক অনুপাত কত হবে, ও তো মূল বিন্দু, তাহলে এইটা -0 মানে এইটাই হবে 0 -0 0 -0, এই স্থানাঙ্কটাই আসছে। তাহলে ওএন এর দিক অনুপাত, ঠিক আছে, ওএল ওএম আর ওএন, ওএল এর দিক অনুপাত কত হবে, ওএল এর দিক অনুপাত, তাহলে ওএল এর দিক অনুপাত মানে এই এটা তো 0 0 0 0 বিয়োগ করলে সেই যেটা স্থানাঙ্কের এটা সেটাই চলে আসছে, আর স্কোয়ার বাই আলফা 0 0, ওএম এর দিক অনুপাত 0, আর স্কোয়ার বাই বিটা 0, দেখো এইগুলোই আসবে। আচ্ছা, এর দিক অনুপাত সমূহ, এবং ওএন এর দিক অনুপাত সমূহ 0 0 আর স্কোয়ার বাই গামা, ঠিক আছে? এইটা এবার দেখো এখান থেকে, তাহলে যে ও এল এম এন, এটা দেখতে মনে হয় ত্রিভুজের মতো হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ নয়, ঠিক আছে? এটা 3 ডাইমেনশনে আমরা অঙ্কটা করছি। তাহলে ও এল এম এন চতুস্থলকের আয়তন কতটা হবে, ও এল এম এন চতুস্থলকের আয়তন, অতএব ও এল এম এন চতুস্থলকের আয়তন কত হয়ে যাবে, ও এল এম এন চতুস্থলকের আয়তন,
ও এল এম এন চতুস্থলকের আয়তন 1/6, এইটা হয়ে যাবে 1/6 ইজ ইকুয়াল টু 1/6, এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার বাই আলফা 0 0 0 আর স্কোয়ার বাই বিটা 0, আর এখানে হচ্ছে 0 0 আর স্কোয়ার বাই গামা, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আয়তন এত ঘন একক হয়ে যাবে, এত ঘন একক ইজ ইকুয়াল টু, এটা হয়ে গেলে দেখো এই একটা এতেই আসছে শুধুমাত্র মান, তার মানে হয়ে যাচ্ছে 8⁶, 8⁶ 2 4 6 6 আলফা বিটা গামা, এত ঘন একক, তাই তো, এত ঘন একক। এবার দেখো আমাদের চেয়েছেটা কি, এটা চতুস্থলকের আয়তন বের করলাম, কিন্তু এখানে চেয়েছে যে প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এল এম এন ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা এইটা একভাবে নির্ণয় করলাম, আর এই যে ও এল এম এন এর আয়তনটা আরেকভাবে নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, আরেকভাবে নির্ণয় করা সম্ভব। যদি ধরো চিত্রটা যদি আমরা এইভাবে আরেকবার ভেবে নিই, এটা সম্পূর্ণটা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। প্রথমত ত্রিভুজের মতো করে যদি একটা দেখি যে মোটামুটি এইরকম ভাবে এটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, এটা হওয়ার পর এটা এইখানটা যদি ও হয়, ও এল এম, এটা এন, এইখানে যদি একটা বিন্দু থাকে, এইভাবে যদি চিত্রটা ভাবি, পি বিন্দু এখানে, ঠিক আছে, এইভাবে যদি ভাবি, এবার পি বিন্দুটা যেখানে বলেছে আলফা বিটা গামা, এইরকম ভাবে ভাবলে দেখো একটু সহজে বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা ও এল এম এন এর আয়তনটা কিভাবে পাচ্ছি, দেখো অতএব ও এল এম এন এর আরেক ভাবে আয়তন নির্ণয় করছি। অতএব ও এল এম এন আবার ও এল এম এন এর আয়তন, ও এল এম এন এর আয়তন কি হবে, তিনটে পার্ট, 1/3 ওপি, 1/3 ওপি ইন্টু ত্রিভুজ এল এম এন, তাই তো, ত্রিভুজ এল এম এন মানে ত্রিভুজ এল এম এন এর আয়তন, এটাই দেখাতে বলেছে। এবার আমরা ব্যাকে করব, ত্রিভুজ এল এম এন এর আয়তন এখানে বেরিয়ে যাবে। অতএব শর্তানুসারে লিখছি না, এখানে মানটা বসিয়ে দিচ্ছি, এই মানটা এখানে বসে যাবে। ঠিক আছে, এইটা আয়তন, তো আয়তন নির্ণয় করেছি 8⁶/6 আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু, এইটার মান কত, r/3 ত্রিভুজ ইন্টু ত্রিভুজ এল এম এন। তাহলে ত্রিভুজ এল এম এন কত হয়ে যাচ্ছে, 8⁶6 আলফা বিটা গামা ইন্টু 3/r। অতএব ত্রিভুজ এল এম এন ইজ ইকুয়াল টু 8⁵/2 আলফা বিটা গামা। দেখো এটা চলে আসছে 8⁵/2 আলফা বিটা গামা। কি দেখাতে বলেছে, দেখাতে বলেছে প্রমাণ করো ত্রিভুজ এল এম এন ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব এল এম এন ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এল এম এন ত্রিভুজের ক্ষেত্রফল 8⁵/2 আলফা বিটা গামা বর্গ একক, এইটা আসছে দেখো। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, একদম সহজভাবে হয়ে গেল। আজকের ক্লাস আমরা শুরু করেছিলাম 9 দাগ থেকে, এখানে হলো 12 দাগ পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, আজকে 12 দাগ পর্যন্ত হলো। পরবর্তী ক্লাসে আমরা 13 দাগ থেকে সলভ করা শুরু করব এবং 5 এর চ্যাপ্টার পরবর্তী ক্লাসে কমপ্লিট করে নেব। তোমাদের যে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো পুনরায় সলভ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। তো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি 12 দাগ পর্যন্ত। পরবর্তী ক্লাস আমরা 13 দাগ থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।